আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, শীতের সকালে সকলকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ আমানুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, পাঁচটি বেগম আনোয়ার ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 10 নিয়ে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই বিষয়, এই অধ্যায়ের ভিতরে যে সমস্ত অঙ্কগুলি আছে আমি তোমাদের সামনে সেগুলো নিয়ে আমি এখন উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আমাদের এই অঙ্কের মধ্যে, এই লাইভ ক্লাসের মধ্যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এইটাই আমি আশা করি, প্রত্যাশা করি। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি জানা দরকার সেটা হচ্ছে ব্যয়, পরিমাণ, মুনাফা। ইংরেজিতে বলে কস্ট, ভলিউম, প্রফিট। কস্ট, ভলিউম, প্রফিট। তো আমাদের যেটা জানা দরকার, ব্যয়, পরিমাণ, মুনাফা কি? ব্যয়, পরিমাণ, মুনাফা আমরা বলতে নরমালি বুঝি ব্যয়, তারপর পরিমাণ, তারপর মুনাফা। এই অধ্যায়ের ভিতরে যেটা জানতে চেয়েছে, ব্যয়, পরিমাণ, মুনাফা হচ্ছে কতটুকু ব্যয় দ্বারা কি পরিমাণ পণ্য উৎপাদন করলে কি পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব। মানে যেই পণ্য তৈরি করবে ওইটা কি পরিমাণ, ওই পণ্য তৈরি করতে কি পরিমাণ ব্যয় হবে, এবং ওই পণ্য তৈরি করার পর যে বাজারে বিক্রি করলে কি পরিমাণ মুনাফা অর্জন হবে, সেটা আমরা নির্ণয় করার নাম হচ্ছে ব্যয়, পরিমাণ, মুনাফা। তো শিক্ষার্থীরা, ব্যয়, পরিমাণ, মুনাফা আমরা সংজ্ঞা শিখলাম। এই অধ্যায় থেকে যেটা আমাদের সবচেয়ে বেশি জানা দরকার সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ অংশ হলো স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় যেটা বলে ফিক্সড কস্ট। স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় হলো উৎপাদন হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে বা উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে যেই ব্যয় পরিবর্তন হবে না, স্থির থাকবে, এই ব্যয়কে বলা হয় স্থায়ী ব্যয়। আবার বলি, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে উৎপাদন পরিমাণ হ্রাস বৃদ্ধি যাই হোক না কেন, যেই ব্যয় অপরিবর্তিত থাকে তাকে বলে স্থায়ী ব্যয়। যেমন যে ব্যয় অপরিবর্তিত থাকে বলতে কি বোঝায়, ব্যয় চেঞ্জ হবে না, উৎপাদন হোক বা না হোক, উৎপাদন কম হোক বা বেশি হোক, ব্যয় স্থির থাকবে। এর ভিতরে একটা হলো কারখানার ভাড়া। কারখানার ভাড়া আমরা উৎপাদন যেমনই করি না কেন, একটা যেই কারখানা আমরা ভাড়া নিয়েছি, ওই কারখানার মধ্যে যে আমরা পণ্য উৎপাদন করি, এটা কিন্তু আমরা উৎপাদন কম করি বা বেশি করি, আমাদের কিন্তু ভাড়া ঠিকই দিতে হবে। তো এই সমস্ত ব্যয়কে বলা হবে কারখানার ভাড়া, এটা হচ্ছে স্থায়ী ব্যয়। ঠিক তদ্রুপভাবে যন্ত্রপাতির অপচয়, এটাও কি, এটাও আমাদের স্থায়ী ব্যয়। তারপরে আরো কি আছে, বীমা প্রিমিয়াম বলেছে আমাদের মাস শেষে বীমা প্রিমিয়াম দিতে হবে, নির্দিষ্ট সময় শেষে বীমা প্রিমিয়াম আমাদের দিতে হয়, এটাও আমাদের স্থায়ী ব্যয়, পণ্য উৎপাদন করি বা না করি। তো শিক্ষার্থীরা, আমরা স্থায়ী ব্যয় থেকে আমরা যা যা শিখলাম, কারখানার ভাড়া, সম্পত্তির অপচয়, তারপর আছে ম্যানেজারের বেতন। ম্যানেজারের বেতন মাস শেষে দিতে হবে, পণ্য উৎপাদন হোক বা না হোক, বা কম করি বা বেশি করি। এই সমস্ত ব্যয়গুলো হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়, উৎপাদনের সাথে সম্পর্ক না। উৎপাদন কম হলো এই ব্যয় হবে, উৎপাদন বেশি হলে এই ব্যয় হবে। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল কস্ট। তো পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধি পাবে, উৎপাদনের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে ব্যয় হ্রাস পাবে। মূল কথা, উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। এই সমস্ত ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন কাঁচামাল ক্রয়,
আমি যদি উৎপাদন বৃদ্ধি পাই আমার, তাহলে কাঁচামাল আমি বেশি কিনবো। উৎপাদন যদি আমি কম করি তাহলে কাঁচামাল আমার কম লাগবে। এমনি উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে ব্যয় কমে, এই সমস্ত ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে কাঁচামাল বলা একটা পরিবর্তনশীল ব্যয়। তারপর শ্রমিকের মজুরি, শ্রমিকের মজুরি কি, এটা একটা পরিবর্তনশীল ব্যয়। বলেছে আমি যদি উৎপাদন যতটুকু করব শ্রমিকের সেই পরিমাণ মজুরি দেব। উৎপাদন যদি কম হয় তাহলে মজুরি আমরা কম দেব, উৎপাদন যদি বেশি হয় তাহলে মজুরি আমরা বেশি দেব। তাহলে কি বোঝা গেল, এই সমস্ত ব্যয় হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। আর হতে পারে উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। জ্বালানি ও শক্তি, জ্বালানি ও শক্তি এটা আমাদের পরিবর্তনশীল ব্যয়। কিভাবে, উৎপাদন যদি বাড়ে আমাদের জ্বালানি শক্তি বাড়বে, জ্বালানি ও শক্তি এই সমস্ত ব্যয় বাড়বে। উৎপাদন যদি কমে তাহলে এই সমস্ত ব্যয় আমাদের কমবে। তাহলে এই সমস্ত ব্যয়কে কি বলা হয়, বলছে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। তো শিক্ষার্থীরা আমরা এখন মোটামুটি এখান থেকে আমাদের স্থায়ী ব্যয় আমরা সম্পর্কে জানলাম। স্থায়ী ব্যয় মানে যে ব্যয় উৎপাদনের সাথে সম্পর্ক, উৎপাদন বৃদ্ধি পায় বা কম পায়, যেই ব্যয় কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের সাথে সম্পর্ক, উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। তো এই সমস্ত ব্যয়কে বলা হয় বলছে পরিবর্তনশীল ব্যয়। তো সেক্ষেত্রে আমরা এখন চলে যাচ্ছি একটা অঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। আগে আমরা আমাদের শিখা দরকার মুনাফা নির্ণয় কিভাবে করা হয়। আমরা কিভাবে মুনাফা নির্ণয় করব এটা আমরা আগে শিখি। মোট বিক্রয় মূল্য থেকে মাইনাস আমরা বাদ দেব পরিবর্তনশীল ব্যয়। এটার যে রেজাল্ট এর নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। আরেকটা হচ্ছে দত্তাংশ। এখানে যদি আমরা স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় যদি বাদ দেই, যা বের হবে মুনাফা অথবা ক্ষতি, যে কোনো একটা বের হবে। এই হলো আমাদের মুনাফা নির্ণয় করার পদ্ধতি। দেখো তোমরা একটু পরে এইটার উপর ডিপেন্ড করবে আমাদের পুরো অঙ্ক, তোমরা একটু ফলো করো। তাহলে আমরা এখানে কি দেখতেছি, বিক্রয় মূল্য থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে এর নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ। আর যদি স্থায়ী কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় বাদ দেই তাহলে এর নাম এর নাম হবে মুনাফা বা ক্ষতি। যদি স্থির ব্যয় বেশি হয় তাহলে আমাদের হবে ক্ষতি, আর স্থির ব্যয় যদি কম হয় তাহলে হবে লাভ। তাহলে আমরা এখন একটা প্রশ্ন নিয়ে আমরা একটা প্রশ্ন আগে আমি উঠাই, তারপর আমরা আমি এই পাশে একটা প্রশ্ন উঠাই। দেখো তোমরা এখানে একটা প্রশ্ন উঠাই, মোট পরিবর্তনশীল ব্যয় $4,20,000 টাকা। তারপরে মোট স্থায়ী ব্যয় $1,50,000 টাকা। তারপরে বিক্রয় 6 লক্ষ টাকা। এই হলো আমাদের অঙ্ক। একক প্রতি বিক্রয় মূল্য $40 তো দেখো আমাদের এখানে প্রশ্নটা উদ্দীপকে দেওয়া আছে, মোট পরিবর্তনশীল ব্যয় $4,20,000 টাকা, তারপরে স্থায়ী ব্যয় $1,50,000 টাকা, বিক্রয় মূল্য 6 লক্ষ টাকা এবং একক প্রতি
বিক্রয় মূল্য 40 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য কি বলেছে? প্রত্যেকটা পণ্যের মূল্য 40 টাকা। তাহলে কত একক বিক্রয় সেটা আমরা জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। এগুলো সব টাকা হবে। তো আমরা কি কি এখান থেকে শিখবো? করণীয় ক, কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। খ কি শিখবো? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। ও মোট মুনাফার পরিমাণ নির্ণয়। তারপর গ, সমচ্ছেদ বিন্দু একক ও টাকা নির্ণয়। সেক্ষেত্রে এখানে তিনটা প্রশ্ন রিকোয়ারমেন্টে দেওয়া আছে। তোমরা দেখো, একক অর্থ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে দত্তাংশ নির্ণয়। তো দত্তাংশ নির্ণয় সূত্র কি? এই যে আমরা একটু আগে শিখছি, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে হবে আমাদের কি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানে প্রত্যেকটা একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দেই তাহলে আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। তো আমরা অঙ্কটা একটু সলভ করি। দেখো, একটু ছোট প্রশ্ন, অঙ্কটা একদম সহজ, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। প্রথমে আমরা নির্ণয় করব কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় সূত্র একটু আগে আমরা শিখছি, বিক্রয় মূল্য আছে কত? 6 লক্ষ টাকা বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমার আছে 4,20,000 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত হলো? 1,80,000 টাকা। এটাই হলো আমাদের পয়েন্ট অ্যান্সার। দেখো, সেক্ষেত্রে একটু ভালো করে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করার সূত্র কি? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমাদের যেটা হবে এর নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো খ নাম্বার কি চেয়েছে? খ নাম্বারে দুইটা প্রশ্ন আছে এখানে। প্রমাণ 1, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। ঠিক এটার মতো, এটা হচ্ছে টাকা, আর এখন বের করব একক প্রতি। তাহলে সূত্র হবে একক প্রতি বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া আছে 40 টাকা। এখান থেকে মাইনাস করব একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমাদের এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমাদের পরিবর্তনশীল ব্যয় টাকা দেওয়া আছে 4,20,000, কিন্তু আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্রশ্নে দেয়া নেই। যেহেতু একক প্রতি পরিবর্তনশীল ব্যয় প্রশ্নে দেয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? এখন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের আগে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিভাবে নির্ণয় করব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের বিক্রয় একক জানা দরকার। এই অঙ্কে বিক্রয় একক দেয়া নেই, তাহলে আমাদের বিক্রয় একক আগে বের করতে হবে। বিক্রয় একক বের করতে হলে আমাদের কি করা দরকার? টোটাল বিক্রয় মূল্যকে একক প্রতি বিক্রয় মূল্য আগে আমরা বের করব। আমাদের আগে বিক্রয় একক জানা দরকার। কেন জানা দরকার? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা জানি না,
তাহলে টাকাকে আমাদের একক দিয়ে ভাগ করলে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের হয়। তাহলে বিক্রয় একক কত আমরা জানি না, তবে বিক্রয় মূল্য জানি 6 লক্ষ টাকা। বিক্রয় মূল্য 6 লক্ষ টাকাকে যদি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয় কত 460 15,000 একক। তাহলে 15,000 একক কি হলো আমাদের বিক্রয় একক। মানে এই অঙ্কটা পুরো, এই অঙ্কের পুরো 15,000 একক পণ্যের বিক্রয় মূল্য 6 লক্ষ টাকা, 15,000 একক পণ্যের পরিবর্তনশীল ব্যয় 4,20,000 টাকা। এটা আমাদের এখানে বোঝা দরকার। যদি প্রশ্নে দেয়া নেই আমাদের এটা বের করে নিতে হবে। অনেক অঙ্কে দেয়া থাকে যে বিক্রয় একক এত বা উৎপাদন একক এত, এখানে তো উৎপাদন একক বা বিক্রয় একক দেয়া নেই, যেটা আমরা বের করে নিলাম। তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করার উপায় কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করতে হলে টোটাল টাকাকে টোটাল একক দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4,20,000 টাকাকে 4,20,000 ভাগ একক, টোটাল একক হচ্ছে 15,000 একক। তাহলে আমাদের যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ করলে আমাদের বের হয় 28 টাকা। তাহলে আমরা এটা মাইনাস করি তাহলে আমরা आंसर লিখব। তাহলে কি পাই যাবে এখান থেকে? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে আমাদের 12 টাকা। এখান থেকে আমরা দুইটা জিনিস একসাথে শিখলাম এক অঙ্ক করতে গিয়ে। একটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমাদের জানা দরকার। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেহেতু প্রশ্নে দেয়া নেই, তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বের করব কিভাবে? আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 4,20,000 টাকা। এটাকে আমাদের বিক্রয় একক দিয়ে মাইনাস করে ভাগ করে হয়ে যায়, কিন্তু অঙ্কে বিক্রয় একক প্রশ্নে নাই, এজন্য আমরা নিচে বিক্রয় একক বের করছি। যে কোনো অঙ্কে যদি উৎপাদন একক বা বিক্রয় একক দেয়া না থাকে তখন আমরা কি করব? এটা দিয়ে ভাগ করব। যে কোনো একটা তথ্য দেওয়া থাকবে, দুইটা তথ্য, হয় বিক্রয় একক অথবা বিক্রয় মূল্য অথবা একক প্রতি বিক্রয় মূল্য। এখানে দুইটা তথ্য অবশ্যই থাকবে। আমরা এখানে দুইটা তথ্য পাইছি, একটা হচ্ছে 6 লক্ষ টাকা বিক্রয় মূল্য আর একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা দিয়ে পাইছি। এজন্য বিক্রয় একক আমাদের 15,000 একক। তাহলে 15,000 একক আমাদের টাকাকে পরিবর্তনশীল ব্যয়কে ভাগ করলে আমরা পেলাম 28 টাকা। তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 12 টাকা আমরা পেলাম। তো শিক্ষার্থী এখন আমরা রোমান প্রয়োগ করব। মোট মুনাফার পরিমাণ নির্ণয়। তো মোট মুনাফার পরিমাণ নির্ণয় এটা সহজ কাজ, আমরা অলরেডি ভিডিওতে করছি। মোট মুনাফা কিভাবে বের করে? মুনাফার পরিমাণ নির্ণয়। যদি আমরা মুনাফা বের করতে যাই তাহলে আমরা যে যেটা করছি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, কি বের? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাহলে কি বের হয়? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এখন আমরা কি করব? কন্ট্রিবিউশন মার্জিন থেকে একটু আমরা কত পাইলাম? 1,80,000 টাকা। এটা থেকে আমরা স্থির ব্যয় বাদ দেব। স্থির ব্যয় কত আছে আমাদের? 1,50,000 টাকা। তাহলে আমাদের কত বের হলো? মুনাফা 30,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এটা আমরা পুরোটা একসাথে করতে পারি, বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। যদি আমরা এইভাবে করি তাহলে আমাদের কি বের হবে? আমাদের বিক্রয় মূল্য বের হবে ইনশাআল্লাহ, মানে সে মুনাফা বের হবে। তো শিক্ষার্থী আমরা দুইটা রিকোয়ারমেন্ট আমরা বের করলাম। এখন আমরা শিখব সমচ্ছেদ বিন্দু। আগে সমচ্ছেদ বিন্দু করার আগে আমরা সমচ্ছেদ বিন্দু কি এটা শিখে নিই। আমরা আগে জানি সমচ্ছেদ বিন্দু কি, ব্রেক এন্ড পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু আমাদের আগে জানা দরকার। সমচ্ছেদ বিন্দু জানতে হলে আমাদের সমচ্ছেদ বিন্দুর সংজ্ঞা কি? যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং মোট বিক্রয় সমান হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য বাজারে বিক্রয় করে ওই বিক্রয় পরিমাণ এবং যদি তার এই বিক্রয় করতে গিয়ে যে পরিমাণ ব্যয় হয়েছে টোটাল
পণ্য উৎপাদন করতে যাবতীয় ব্যয় এটা যদি সমান হয়, বিক্রয় এবং সমান যেই স্তরে পৌঁছে এটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। বলেছে এরপরে বিক্রয় যত বেশি হবে প্রতিষ্ঠানের লাভ হবে, আর বিক্রয় যদি এরপর চেয়ে কম বিক্রয় হয়, ব্যয় যে পরিমাণ হয়েছে বিক্রয় যে পরিমাণ, এটা বিন্দু। এই বিন্দুতে মনে করো এই যে এরকম একটা পয়েন্ট, এই বিন্দুতে হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এখন বিক্রয় যত বাড়বে এটা হচ্ছে স্থির ব্যয়। চিত্র আকারে একটু দেখাই। এটা হচ্ছে স্থির ব্যয়, আর এটা হচ্ছে কি বিক্রয়। এখন পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এই যে একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এই পয়েন্টের পরে যত পণ্য বিক্রয় হবে তাদের কি হবে লাভের, আর বিক্রয় যদি তার চেয়ে কম হয় তাহলে হবে ক্ষতি। এর মূল কথা হচ্ছে সমচ্ছেদ বিন্দু মানে কি বোঝায়, উৎপাদন এবং বিক্রয় যে স্তরে পৌঁছে, বিক্রয় এবং স্থির ব্যয় যে স্তরে পৌঁছে, যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট ব্যয় এবং বিক্রয় সমান হয়, যে বিন্দুতে মোট ব্যয় এবং বিক্রয় সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। অর্থাৎ এই বিন্দুতে কোনো লাভ হবে না, লসও হবে না, এটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তো আমাদের এখানে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে বলছে গ। আমরা সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করি। এককে নির্ণয় করতে, সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করতে হলে আমাদের কি করা দরকার, এককে এর সূত্র হচ্ছে উপর হচ্ছে স্থির ব্যয়, নিচে হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের আরেক নাম হচ্ছে দত্তাংশ। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কি শিখবো, সমচ্ছেদ বিন্দু একক। তো সমচ্ছেদ বিন্দু একক আমরা কিভাবে নির্ণয় করব, আবারও একটু দেখি। আমরা স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে যখন ভাগ করব এর নাম হবে সমচ্ছেদ বিন্দু। তাহলে আমাদের স্থির ব্যয় কত দেয়া আছে, 1,50,000 টাকা। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা একটু কত বের করছি, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন একটু আগে আমরা বের করেছি 12 টাকা বের করেছি। আমরা এখানে যেটা বের করেছি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 12 টাকা। তো এটা যদি আমরা এটাকে বের করি তাহলে 12,500 একক বের হবে। যদি 12,500 পণ্য টোটাল বিক্রয় করে, টোটাল এই প্রতিষ্ঠানের বিক্রয় একক কত বের করছি আমরা, 15,000 একক। এর মধ্যে যদি 12,515 বিক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের অবস্থা এমন হবে যে লাভ হবে না, লসও হবে না। এই 12,500 পণ্যের যদি বেশি বিক্রি করে তাহলে লাভ হবে, আর 12,500 পণ্যের কম বিক্রি করলে ক্ষতি হবে। তাহলে এটা তো রোমান 1 গেল। এবার রোমান 2 একটা কি চেয়েছে, সমচ্ছেদ বিন্দু টাকায় নিল। তাহলে 12,500 পণ্যের দাম কত, টাকায়। এই সমচ্ছেদ বিক্রয় এককে বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে হয়ে যাবে সমচ্ছেদ বিক্রয় একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য। সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 12,500 একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য আমাদের কত আছে, 40 টাকা। তাহলে আমাদের টোটাল টাকা বের হয় 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার যদি প্রতিষ্ঠান 5 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ হবে না, লস হবে না। আমরা এটা এখন সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করলাম। তো সেক্ষেত্রে আমরা এখন আরেকটা অঙ্ক করব, যে মুছে ফেলি। এখন প্রশ্নটা মুছে আমরা আরেকটা অঙ্ক করব। অঙ্ক সময় আছে, অঙ্ক সময়ের মধ্যে যতটুকু আমরা করতে পারি। আমি একটা সমাধান আরেকটা প্রশ্ন লিখতেছি।
বিক্রয় 3 লক্ষ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য মানে প্রতিটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আগের অঙ্কে টাকা ছিল, এখন এটা জানি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। স্থায়ী ব্যয় কোন একক প্রতি হয় না, সবসময় রাখতে। স্থায়ী ব্যয় 6 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা করণীয় কি এই আমরা অঙ্কে শিখি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। করণীয় আমরা বিক্রয় একক শিখব। বিক্রয় একক আমাদের যদি নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের কি দরকার, একটু আমরা শিখছি। এখানে বিক্রয় মূল্য দেয়া আছে এবং একক প্রতি বিক্রয় মূল্য দেয়া আছে, তাহলে টোটাল টাকাকে টোটাল একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করি। বিক্রয় মূল্য ভাগ একক প্রতি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেওয়া আছে 3 লক্ষ টাকা, যদি ভাগ করি 100 টাকা দিয়ে, তাহলে আমাদের কত বের হয়? 30,000 টাকা। 3,000 টাকা বের হয়। 3,000 একক, সরি 3,000 একক বের হয়। আমি দ্রুত করতেছি যেহেতু সময় স্বল্পতা, এই জন্য। কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। এখানে টাকা চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 3 লক্ষ টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয়, মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত? এখানে আছে একক প্রতি বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। তাহলে আমরা 3,000 একককে যদি 60 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 3,000 গুণন 60, মানে প্রত্যেকটা পণ্যের দাম আমাদের বিক্রয় মূল্য ছিল 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রত্যেকটা ব্যয় হচ্ছে 60 টাকা। 3,000 একক টোটাল বিক্রয় হবে, তাহলে 3,000 একক পণ্য বিক্রয় করলে পরিবর্তনশীল ব্যয় কত হবে? 3,000 গুণন 60, 1,80,000 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত আসলো? 1,20,000 টাকা। এখানে আরেকটা প্রশ্ন আছে, 1,20,000 টাকা। সমচ্ছদ বিক্রয় একক। সমচ্ছদ বিক্রয় একক নির্ণয় প্রমাণ। সমচ্ছদ বিক্রয় এককের সূত্র আমরা একটু আগে আমরা করছি। কিভাবে? স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের স্থির ব্যয়ের অঙ্কে কত আছে? 6 লক্ষ টাকা। আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখন কি একক কন্ট্রিবিউশন মার্জিন সূত্র কি? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 100 মাইনাস 60 দিয়ে যা হবে তা। তাহলে আমাদের টোটাল কত আসে? 1,500 একক। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল। দেখো তো শিক্ষার্থীরা, এটা বোঝা যাচ্ছে কিনা? কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়ের সূত্র তো আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ব্যয়। পরিবর্তনশীল ব্যয় টাকা আছে না, এখানে আমরা টাকা দেব, টাকা আছে না। পরিবর্তনশীল ব্যয় কি দেয়া আছে এখানে? পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে এখানে শুধু 60 টাকা রেট দেয়া আছে। এজন্য একক 60 গুণ করলে 1,80,000 টাকা আসে। এটা কন্ট্রিবিউশন মার্জিন আমাদের হয়ে গেল। সমাজ বিক্রয়ের সূত্র 20 থেকে এক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করতে হয়। তো স্থির ব্যয়ের টাকা এখানে 6 লক্ষ টাকা কষ্ট দেয়াই আছে। আর আমাদের একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 100 টাকা থেকে 60 টাকা বাদ দিলে আসে আমাদের 40 টাকা। তো 6,000 টাকাকে যদি 40 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কি আসে? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এটা ভাগ করলে আমাদের 1,500 টাকা আসে। এই 1,500 টাকা, 1,500 একক হচ্ছে আমাদের একক
সমচ্ছেদ বিন্দু একক। তো সেক্ষেত্রে আজকে যেহেতু সময় শেষ, আজকে এ পর্যন্ত থাক। আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ তোমরা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবে। বাড়ির কাজ যেটা দিচ্ছি, তোমরা বোর্ড আছে, সম্মিলিত বোর্ড, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর 2018 9 এই অঙ্কটা তোমরা বাসায় করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্ক মোটামুটি বুঝে আসছে তোমাদের। যদি কোনো সমস্যা থাকে তারপরেও তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। অবশ্যই আমরা চেষ্টা করি সবসময় আমাদের অনেক ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।